নমস্কার, গুড ইভিনিং সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে করে এই ধরনের সমস্যা হলে কি করা উচিত এবং কি করা উচিত ব্যথা মানে কি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। কোন দিকে ব্যথা আজকের এই সেটা আমরা একটা আশঙ্কা মানে হৃদরোগের আশঙ্কা হিসেবে ধরতে পারি, বা বিশেষ করে এই ধরনের সমস্যা হলে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই সকল বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক দিন পর যাকে পেয়েছি, আপনাদের অত্যন্ত পরিচিত বিশিষ্ট এমডি মেডিসিন ডক্টর অনুসুয়াক রয়। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার সকল দর্শক বন্ধুদের, আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। একদম অনেকদিন পর আপনাকে পাওয়া এবং ভীষণ রেলেভেন্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। হার্ট ফেলিয়ার নিয়ে কথা বলবো। হার্ট ফেলিয়ার এবং হার্ট অ্যাটাক দুটো শব্দ না, মানে দুটো বিষয় ভীষণ ওতপ্রোতভাবে একসঙ্গে উচ্চারিত হওয়ার মতো বিষয়, বাট দুটো জিনিস কিন্তু একেবারেই আলাদা। হার্ট ফেলিয়ার এবং হার্ট অ্যাটাক দুটো কিন্তু অনেক সময় আমরা এক করে গুলিয়ে ফেলি, বাট সেই দুটো কিন্তু জিনিস এক নয়। হার্ট ফেলিয়ার বলতে যেটা আমরা বুঝি, তাতে হার্ট তো একটা মাস্কুলার অর্গান, হার্টের মেন কাজ হচ্ছে ব্লাড পাম্প করে সারা শরীরে সেই রক্ত প্রবাহটাকে ছড়িয়ে দেওয়া। হার্ট ফেল যখন করে তখন সেই হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা কমে যায়। যখন হার্ট অ্যাডিকুয়েটলি পাম্প করতে পারে না তখন সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলি। এবার হার্টের বেসিক্যালি দুটো সাইড আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। লেফট সাইডের হার্ট মেনলি পাম্প করে, রাইট সাইডের হার্ট সমস্ত অর্গান থেকে সমস্ত বডি থেকে ব্লাডটা রিসিভ করে। সো লেফট সাইড is the pumping chamber, right side is the receiving chamber. এবার দুটো চেম্বারই কিন্তু প্রবলেম হতে পারে। দুটো চেম্বারই যখন পাম্প ক্যাপাসিটি বা রিসিভিং ক্যাপাসিটি ফেল করে সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলি। সেটা রাইট হার্ট হতে পারে, সেটা লেফট হার্ট হতে পারে। ওয়ারেজ হার্ট অ্যাটাক যখন হয় সেটা কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্যাথোলজি। হার্ট অ্যাটাক মানে আমরা বুঝি হার্টের যে করোনারি সার্কুলেশন আছে, যে আর্টারিগুলো দিয়ে হার্টে ব্লাড সার্কুলেশনটা চলে, সেই সার্কুলেশনে যখন কোনোভাবে কোনো ক্লট আটকে যায় বা কোনো রকম অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আটকে যায় এবং সার্কুলেশনটা হ্যাম্পার হয়, তখন সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাক ইউজুয়ালি পেইনফুল হয়, পেশেন্ট প্রচণ্ড ব্যথা পায়, ইউজুয়ালি তার ঘাম হতে থাকে, তার বিভিন্ন রকম সিমটম দেখা যায়, হাত পা কাঁপা, মাথা ঘোরা, এরকম সিমটম হয়। হার্ট ফেলিয়ারে কিন্তু পেন হয় না। হার্ট ফেলিয়ার ইজ এ পেনলেস প্রসিডিয়ার। এবং হার্ট ফেলিয়ারে যেটা হয়, শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্ট হাঁপায়, পেশেন্টের পা ফুলতে থাকে, এই ধরনের সিমটম কিন্তু হার্ট ফেলিয়ারে দেখা যায়। বাট দুটো জিনিসের ক্ষেত্রে একটা কমন লিঙ্ক আছে। ইউজুয়ালি হার্ট ফেলিয়ার আমরা সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বেশি মাত্রায় দেখতে পাই যাদের কিন্তু অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। ফলে ব্লাড সার্কুলেশনটা যখন হার্টে বাধাপ্রাপ্ত হয়, একটা হার্টে যখন অ্যাটাক হয়, সেই হার্টটা দুর্বল হয়ে যায়, সেই হার্টের ওয়ালগুলো থিনড আউট হয়ে যায় এবং সেই হার্টেই কিন্তু ফেলিয়ার দেখা যায়। ওকে, মানে এইটা হচ্ছে মূল পার্থক্য দুটো বিষয়ের মধ্যে। মানে আমরা বলতে পারি খুব সহজ ভাবে যে হার্ট যদি ফেল করে, মানে হার্ট ফেলিয়ারের মধ্যেই ফেল শব্দটা রয়েছে, তাহলে সেটাকে আমরা হার্ট যেটা যেভাবে ফাংশন করার কথা করছে না সেটাকে আমরা হার্ট ফেলিয়ার বলছি। একদম সেক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের লাইফস্টাইলের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক প্রায় প্রত্যেকটি রোগের রয়েছে। বিশেষ করে আমরা যখন ডায়াবেটিসের কথা বলি, আমরা বলি যে আমাদের দেশ এখন ক্যাপিটাল হয়ে গেছে ডায়াবেটিসের ক্ষেত্রে। আপনার কাছে এই প্রশ্নটা রাখবো যে এই যে হার্ট ফেলিয়ারের যে প্রসঙ্গটা আজকে আমরা আলোচনা করছি, এর পিছনে বিভিন্ন যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেটা নিয়ে যদি আমরা আলোচনায় আবার যাই। ডেফিনেটলি হার্ট ফেলিয়ার অন্যান্য প্রিভেন্টিভ ডিজিজের মতোই কিন্তু একটা প্রিভেন্টেবল এন্টাইটি। হার্ট ফেলিয়ার আমরা শুরু হওয়ার আগে আমরা প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারি। আমরা যে ধরনের হার্ট ফেলিয়ার দেখি, যেটা আমি আগেই বললাম যে একটা ইসচেমিক হার্ট ফেলিয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার পরে যে হার্ট ফেলিয়ারগুলো হয় সেগুলো আমাদের দেশে কমন। ফলে হার্ট অ্যাটাক হওয়ার প্রিকন্ডিশনগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, সেই পেশেন্টের কিন্তু হার্ট ফেলিয়ার হবে না। যদি হার্ট অ্যাটাকই না হয়, হার্ট ফেলিয়ারের চান্স কমে যাবে। সেগুলোর মধ্যে মেনলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি ডিজিজগুলোকে কম করে দেওয়া। করোনারি আর্টারিতে বেসিক্যালি কোলেস্ট্রল জমা হয়, কোলেস্ট্রল জমা হয়ে করোনারি আর্টারি সার্কুলেশনটা বাধাপ্রাপ্ত হয়, ওটা ক্ষীণ হয়ে যায় এবং আলটিমেটলি ব্লক হয়ে গিয়ে হার্টের একটা পার্ট, ইনফ্রাক্ট যেটাকে বলি, একটা পার্ট, একটা দেওয়াল বা যেটাকে ওয়াল বলা হয়, সেটা ড্যামেজ হয়ে যায়। তার ফলে সেই ওয়ালটা আস্তে আস্তে নন ফাংশনিং হয়ে যায়, ফলে সেই ওয়াল থেকে আর পাম্প করতে পারে না, ফলে হার্ট ফেলিয়ারের সৃষ্টি হয়। ফলে করোনারি আর্টারি ডিজিজ যদি আমরা আটকাতে পারি, হার্ট ফেলিয়ার আমরা আটকাতে পারবো। করোনারি আর্টারি ডিজিজ হওয়ার মূল কারণ হচ্ছে হাইপার কোলেস্ট্রলেমিয়া বা ডিসলিপিডিমিয়া, যেটা এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। এবং সেকেন্ডলি হচ্ছে স্মোকিং, যেটা লাইফস্টাইলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অ্যালকোহলিক হ্যাবিট, যেগুলো কোলেস্ট্রলের মাত্রাকে আমাদের বডিতে বাড়িয়ে তোলে, প্লাস ফুড হ্যাবিট তো রয়েছে, যেটা এলডিএল কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বা ভিএলডিএল কোলেস্ট্রলের মাত্রা আমাদের দেহে বাড়িয়ে দেয়। তো আরেকটা ব্যাপার যেটা আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যেটা আমাদের মধ্যে প্রায় অফিস গোয়ার্সদের মধ্যে সবার মধ্যেই দিনকে দিন বেড়ে চলেছে এবং আমাদের এক্সারসাইজ করার হ্যাবিটটা চলে যাচ্ছে।
ফলে এই সমস্ত প্রিভেনশন যদি নেওয়া যায়, স্মোকিং, ড্রিঙ্কিং এগুলো যদি কম করা যায়, হেলদি ফুড হ্যাবিট, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক, যদি ফ্রুট ভেজিটেবলস কেউ অ্যাডিকুয়েটলি খায়, তাহলে হার্ট ফেলিয়ার এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি দুটোই কমে। একদম। আমাদের যে কোনো রোগের সঙ্গে অনেক ধারণা জড়িয়ে থাকে, বিশেষ করে যখন আমরা এই বর্তমান সময়ে দেখছি যে নানান ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে, তখন নানান মানুষের অনেক রকম ধারণা মনে জন্মাচ্ছে। এক্ষেত্রে স্যার আপনাকে প্রশ্ন রাখবো, আমরা সিমটমস নিয়ে মূলত কিছু কিছু সিমটমস আলোচনা করেছি, বেশ কিছু সিমটমস আরো আমরা পরবর্তীতে যাব, কিন্তু তার আগে অনেকের বেশ কিছু ধারণা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই এই হার্ট ফেলিয়ারটা দেখা যায়। এই কথাটা কি আজকের দিনে দাঁড়িয়ে সত্যি? না, এটা সর্বাংশে সত্যি নয়। আমি যেটা বললাম যে করোনারি আর্টারি ডিজিজ অল্প বয়সী লোকেদেরও হচ্ছে এখনকার দিনে। এই যে সাডেন হার্ট অ্যাটাক হয়, আমরা দেখতে পাই যে অনেক অ্যাথলিট, অনেক ফিল্ম স্টার, অনেক সেলিব্রিটি, তাদের হঠাৎ করে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে। আমরা জানি অনেক খেলোয়াড় যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদেরও করোনারি আর্টারি ডিজিজে ভুগছেন এবং আলটিমেটলি তারা হার্ট ফেলিয়ারে এন্ড আপ করছেন। ফলে এইটা যে একমাত্র বয়স্ক লোকেদের ক্ষেত্রেই হবে সেটা সর্বাংশে সঠিক নয়। অনেক কম বয়সী লোক যাদের করোনারি সার্কুলেশন হ্যাম্পার্ড হয়ে গেছে, যাদের বুকে ব্যথা হয় বা যাদের করোনারি সার্কুলেশন কোনোভাবে হ্যাম্পার্ড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ারের চান্স অনেক বেড়ে যায়। ফলে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডিশনাল প্রিকশন নেওয়াটা দরকার। একদম। এখানেও আরেকটা প্রশ্ন আসে, অনেকেই মনে করেন যে হার্টে মানে বুকে ব্যথা হচ্ছে মানে সেটা হৃদরোগ, এই কথাও কি সত্যি? না, সেটা একদমই সত্যি নয়। কারণ বুকে ব্যথার মাল্টিপল সিমটমস এবং মাল্টিপল সাইন্স আছে। বুকে ব্যথা মানেই যে হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট ফেলিয়ার হয়েছে সেরকম নয়। প্রথমত হচ্ছে যে বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। অনেক সময় আমরা ফলসি গ্যাসের ব্যথাকে আমরা ভাবি যে বুকের ব্যথা বা হার্ট অ্যাটাক হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা হয় না। জিআরডি বলে একটি ডিজিজ হয়, যেটাকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলা হয়, যেখানে অ্যাসিডটা কিন্তু অনেক সময় ঊর্ধ্বগামী হয় এবং ইসোফেগাসে এসে হিট করে। তার ফলে একটা অস্বস্তি, বুক জ্বালা এবং ব্লোটিং সেন্সেশন হয়, যেটা কিন্তু হার্ট অ্যাটাকের মতো ফিল করে, বাট অ্যাকচুয়ালি ওটা হার্ট অ্যাটাক নয়। সেকেন্ডলি হচ্ছে কস্টোকন্ড্রাইটিস বলে এক কিছু মাংসপেশি এবং হাড়ের রোগ হয়, যেখানে ব্যথা বেদনার অনুভূতিটা কিন্তু আমরা ফিল করতে পারি। তো কস্টোকন্ড্রাইটিস হলে কিন্তু বুকে ব্যথা হয় এবং সেটা কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাককে মিমিক করে। বাট যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় যে হার্ট ফেলিয়ার, সেখানে কিন্তু বুকে ব্যথা হয় না, যেটা আমি প্রথমেই বললাম। হার্ট ফেলিয়ারের সিমটমগুলো কিন্তু অনেক ভেগ এবং অনেক আস্তে আস্তে স্লোলি প্রোগ্রেসিং। যেমন যেটা আমি বলেছিলাম যে শ্বাসকষ্ট, হার্ট ফেলিয়ার লেফট হার্ট যদি ফেল করে, ইউজুয়ালি প্রথম সিমটম হয় যে শ্বাসকষ্ট। সে দুপা চলতে গিয়ে সে হাঁপিয়ে যাবে, তার সামান্য কোনো অ্যাক্টিভিটি করলে তার ঘাম হবে, তার অস্বস্তি হবে, মাথাটাতে ঘুরবে, এই ধরনের জিনিস। রাইট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমরা অনেকেই সেটাকে অনেক সময় ওয়ার্নিং সাইন বলে ভাবি। পা ফোলা কিন্তু একটা হার্ট ফেলিয়ারের ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সাইন। তো রাইট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে পা ফুলতে পারে, মুখ চোখ ফুলতে পারে, তাদের প্যালপিটেশন হতে পারে, এই ধরনের জিনিস। নাড়ির গতি বৃদ্ধি পাওয়া হার্ট ফেলিয়ার অন্য একটা সাইন। তো এইগুলো কি আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যে হার্ট ফেলিয়ার হলে প্রাইমারিলি কিন্তু বুকে ব্যথা হয় না, রাদার আমরা অন্যান্য সিমটমগুলোকে কিন্তু একটু খেয়াল করব। একদম, মানে বিশেষ করে আমাদের এখন বর্তমান সময় দাঁড়িয়ে ছোট থেকে ছোট সিমটমকে এখন আমরা যদি ক্যাজুয়ালি নিয়ে নিই, তাহলে না মানে বিভিন্ন যে বড় বড় অসুখগুলো রয়েছে, যে সাংঘাতিক রোগ যেগুলো আমাদের শরীরের দিকে থাবা বসাতে পারে, সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি। বিশেষ করে এই যে গ্যাসের ব্যথার সঙ্গে বুকে ব্যথার একটি সম্পর্ক, এই সম্পর্কে অনেকেই ভীষণ ক্যাজুয়ালি নিয়ে নেয়। আবার সাংঘাতিক ভাবে ভয় পাওয়ারও কিছু নেই, বিশেষজ্ঞের পরামর্শ নিলেই সেই আসলে ওই ব্যাপারটাও চলে আসে যে আমি ছোট বেলায় থাকতে আমি এইসব রোগে আক্রান্ত হব না, ব্যাপারটা সঠিক নয়, এটা একটা মিথের মতো। তো বয়স কমের সঙ্গে এই সমস্ত রোগগুলো কিন্তু সম্পর্কিত নয়। অনেক কম বয়সে হতে পারে, আবার বেশি বয়সে হতে পারে। ফলে আমি কম বয়সী বলে আমি সেফ, এই ধারণা কিন্তু ঠিক নয়। আমাকে অ্যাডিশনাল প্রিকশন, যদি আমার ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে, যদি আমার ডায়েট হিস্ট্রি ঠিকঠাক না হয়, আমাকে সেগুলো কিন্তু কারেক্ট করতে হতে পারে। এবং কারেক্ট করার ফলে যেটা আমি আশা করতে পারি যে আমার হার্ট ফেলিয়ার প্যারামিটার বা হার্ট অ্যাটাকের প্যারামিটার বা রিস্ক ফ্যাক্টর এগুলো কিন্তু কমতে পারে। একদম। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ছোট ছোট কারণে ভয় পাবো না, আবার যে আশঙ্কাগুলো রয়েছে সেগুলোকে একেবারে কিন্তু আমরা তুচ্ছ করে আমরা সাইডে সরিয়ে রাখবো না। সবকিছু মিলিয়ে মিশিয়ে সুস্থ থাকার প্রয়াসে আমরা কিন্তু এগিয়ে চলতে পারি। পরবর্তী যে বিষয়ে আসবো সেই বিষয়টাও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং অনেকেই মনে করেন, এই প্রশ্ন অনেকের থাকে যে কথাটা হয়তো কথা প্রসঙ্গে এসেছে, যে এই সমস্যা কি আদতেও মানে রিভার্সেবল একটি কন্ডিশন নাকি ক্রমশ প্রোগ্রেসিভ কন্ডিশন? বেসিক্যালি হার্ট ফ্যাক্টর কিন্তু একটা প্রোগ্রেসিভ কন্ডিশন, হার্ট ফেলিয়ার কিন্তু রিভার্সেবল নয়। বাট যেটা আমি বললাম, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ারের প্রি কন্ডিশনিং যেগুলো, সেগুলো কিন্তু সবকটাই রিভার্সেবল। আমার যদি হার্ট অ্যাটাক না হয়, আমার হার্ট ফেলিয়ার হবে না। ফলে হার্ট অ্যাটাক হওয়ার যে সমস্ত প্রিকন্ডিশনিংগুলো রয়েছে, সেগুলো যদি আমি মিনিমাইজ করতে পারি, সেগুলো যদি আমি অ্যাডিকুয়েটলি টেক কেয়ার করতে পারি, তাহলে হার্ট ফেলিয়ার অবধি প্রোগ্রেস করবে না। একবার হার্ট ফেলিয়ার হয়ে গেলে সেটা কিন্তু আর রিভার্স করা যায় না। সেখানে আমরা মেডিকেশন এবং
অ্যাডিশনাল প্রিকশন নিয়ে আমরা কিন্তু সেই হার্টটাকে কিন্তু দীর্ঘদিন ভালো এবং সতেজ রাখতে পারি, সেইটুকু আমরা করতে পারি। বাট হার্ট ফেলিয়ার কিন্তু কমপ্লিটলি রিভার্সেবল নয়, ইট ইজ ম্যানেজেবল, ইট ক্যান বি কেপ্ট আন্ডার কন্ট্রোল উইথ অ্যাডিকুয়েট মেডিকেশন অ্যান্ড প্রপার অ্যাক্টিভিটি অর লাইক ডায়েট প্ল্যান। একদম, সেই সকল প্রসঙ্গে আমরা আবার আসবো, কিন্তু আরো একটি বিষয়, এখন শীতকালের সময় আমরা সাধারণত দেখতে পাই এবং বিভিন্ন স্ট্যাটিস্টিক্সও বলছে এই হার্ট অ্যাটাকের প্রবণতা সাংঘাতিকভাবে মানে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের সম্ভবত রক্তে যে অক্সিজেন সার্কুলেট হচ্ছে সেই সার্কুলেশনটা খুব একটা বেশি হতে পারে না এই সময়টা, যে কারণে অনেকটাই বেশি কিন্তু আমরা হার্ট অ্যাটাকের যে প্রবণতা তা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে যাদের ধরুন একটা জেনেটিক্যাল প্রভাব রয়েছে বা একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তাদেরকে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ হার্ট ফেলিয়ার কিন্তু অনেক সময় কনজেনিটাল হার্ট ডিজিজের ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাই। যে সমস্ত অল্প বয়সী ছেলে মেয়ে যাদের একটা অলরেডি একটা হার্টের কন্ডিশন আছে, যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে একটি রোগ হয়, যেটা অনেক ছোটতেই ইন্ডিভিজুয়ালকে অ্যাফেক্ট করে এবং যার ফলে হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা কিন্তু হ্যাম্পার্ড হয়। ফলে সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল প্রিকশন নিতে হবে। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে সাডেন কার্ডিয়াক ডেথ আছে, সাডেন কার্ডিয়াক ডেথ হওয়া এরকম ফ্যামিলিতে তাদের মেম্বারদের, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা তাদের আশেপাশের মেম্বারদের কিন্তু সতর্ক থাকতে হবে। তাদের নিয়মিত হেলথ চেক আপ, বছরে একবার করে ইকো করানো, এই সব জিনিসগুলো কিন্তু একটু করতে হবে। একদম, মানে আমাদের বোধহয় একটা সময় ছিল যে সময় আমি প্রায়ই বলি যে ফ্যামিলি মেডিসিন এবং জেনারেল মেডিসিন, জেনারেল ফিজিশিয়ানস তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এখন বর্তমানে আমরা হয়তো প্রযুক্তিগত দিক থেকে উন্নত হয়েছি, কিন্তু আমরা সুস্থ থাকার দিক থেকে বোধহয় একটু পিছিয়ে যাচ্ছি। এই যে প্রযুক্তিগত দিক থেকে উন্নতির কথা বললাম, এই সূত্রেই জিজ্ঞেস করবো যে এই হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ডায়াগনোসিস ঠিক কিভাবে হয়? ডেফিনেটলি হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ডায়াগনোস করার ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিমটম। যে সিমটমগুলো নিয়ে আমরা কথা বললাম, ইউজুয়ালি রাইট হার্ট ফেলিয়ার ক্ষেত্রে পা ফুলে যাওয়া, চোখ মুখ ফুলে যাওয়া, লেফট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া, অল্প দূরে চলতে না পারা। তো এইসব সিমটম যখন দেখা দেবে কোনো পেশেন্টের, যদি তার মনে হয় যে আগে আমি 10টা স্টেয়ার ক্লাইম্ব করতে পারতাম, এখন 5টা স্টেয়ার ক্লাইম্ব করে হাঁপিয়ে যাচ্ছি, তখন কিন্তু তার সত্ত্বর নিকটবর্তী ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। এবং এই সিমটমগুলো কিন্তু কোনোটাই তুচ্ছ করার মতো সিমটম নয়, এবং এই শ্বাসকষ্ট সিমটমটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে অনেকটা প্রতিভাত হয়। ফলে হার্ট ফেলিয়ারকে কিন্তু আগে থেকেই প্রিভেন্ট করা যেতে পারে, হার্ট ফেলিয়ার কিন্তু সাকসেসফুলি ট্রিট করা যেতে পারে, এবং হার্ট ফেলিয়ারের রোগী রিভার্সেবল না হলেও দীর্ঘদিন কিন্তু ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারে। একদম, মানে আমাদের একটা আলোচনার মধ্যে দিয়ে একটা বিষয় কিন্তু ভীষণ পরিষ্কার যে সমস্যাটা যে জায়গায় হচ্ছে সবসময় যে ম্যানিফেস্টেশন সেই জায়গায় হবে তা নয়। মানে সাধারণত এই যে পা ফোলার কথা হচ্ছে, অনেকে পা ফুলতে দেখে মনে করেন যে সেটা কিডনির সমস্যা, বা অনেক সময় শ্বাসকষ্টের সমস্যাকে ক্যাজুয়ালি নিয়ে ভাবেন যে আমার তো বয়স অনেকটা বেশি সেক্ষেত্রে, এবং শীতকালের সময় কিন্তু এই অ্যালার্জিক রিয়াকশনস গুলো অনেকটাই বেশি হয়, সুতরাং অনেক সময় গুলিয়ে যায় আমাদের। সেক্ষেত্রে আরেকটু বেশি করে সতর্কতা আমাদের প্রত্যেকের। ডেফিনেটলি সতর্কতা আমাদের থাকতেই হবে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন কোনো সিমটম দেখছি সেটা যেন আমরা নিজে থেকে ট্রিট করার চেষ্টা না করি। সেটা একটা ওভার দ্য কাউন্টার মেডিকেশন, এবং যে সিমটমগুলো হয়তো একমাত্র স্পেশালিস্ট ডাক্তারাই বুঝতে পারে, সেই সিমটমগুলোকে নিয়ে অকারণে কাটাছেড়া করা বা অকারণ ওভার দ্য কাউন্টার মেডিকেশন প্রয়োগ করা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় যখন সিমটম দেখা যায় সেই সিমটমটা নিয়ে রেলিভেন্ট ডক্টর বা রেলিভেন্ট স্পেশালিস্টের কাছে যাওয়াটাই ভালো। তারাই বেটার ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি হার্টের সিমটম, কোনটা লাংয়ের সিমটম। পা ফুললেই সেটা যে একমাত্র হার্ট ফেলিয়ার কারণ বা কিডনি ফেলিয়ার সেটা নয়, পা ফোলার অনেক কারণ থাকতে পারে, সেই কারণগুলো কিন্তু বিশ্লেষণ করা একজন বিশেষজ্ঞের কাজ, সেটা আগে মাথায় রাখতে হবে। একদম, প্রযুক্তিগত উন্নতির কথা বলতে গেলে এই কথাটা একেবারেই ডিনাই করা যায় না যে এখন স্পেশালাইজেশন অনেকটা বেরিয়ে গেছে। একদিকে যেরকম অ্যাডভান্সমেন্ট হয়েছে, অপরদিকে কিন্তু অনেক বেশি করে স্পেশালাইজেশন আমরা দেখতে পাচ্ছি। ছোট থেকে ছোট বিষয় যেগুলোকে হয়তো একটা সময় আমরা ভীষণ তুচ্ছ করতাম, সেই বিষয়গুলোতেও কিন্তু স্পেশালাইজেশন আমরা এখন বর্তমান সময় দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আরো বেশি করে আমরা যদি সতর্ক হই, তাহলে আমাদের সুস্থ থাকার যে প্রয়াস, যে চেষ্টা, সেখানে কিন্তু আমরা সফল হতে পারবো। একটা বয়সের পর সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাটা যত দূর সম্ভব আমরা ঠেকাতে পারি, সেটাই তো আমাদের জীবনের লক্ষ্য। স্যার, ট্রিটমেন্ট অপশনস এই ক্ষেত্রে কি রয়েছে? ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয় যে আবার সেই প্রিভেন্টিভ অ্যাপ্রোচে চলে আসে যে হার্ট ফেলিয়ার কিভাবে প্রিভেন্ট করা যাবে। অনেক সময় জলের পরিমাণ, মানে টোটাল ওয়াটার ইনটেক যদি আমরা রিডিউস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিয়ার রোগীরা অনেকাংশে বেনিফিটেড হয়। অনেক সময় প্রবণতা থাকে হার্ট ফেলিয়ার রোগীর ক্ষেত্রে অতিরিক্ত জল খেয়ে নেওয়া বা গরমকালে এলে ঢকঢক করে জল খেয়ে নেওয়া, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিয়ার পেশেন্টের পক্ষে খুবই মানে ডিটোরিয়েটিং হতে পারে।
এবং হার্ট ফেলিয়ার কিন্তু অতিরিক্ত জল খেলে প্রেসিপিটেটেড হতে পারে, যার অনেকে নর্মাল হার্ট কিন্তু তারা দেখা যায় অতিরিক্ত ভলিউম ইনটেকের জন্য তাদের নর্মাল হার্টও কিন্তু অনেক সময় ফেল করতে পারে। ফলে ফ্লুইড ম্যানেজমেন্ট, ভলিউম ইনটেক এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্পেশালি দেখা গেছে হার্ট ফেলিয়ারের অনেক পেশেন্ট কিন্তু কিডনির সমস্যাতেও ভোগেন, তাদের ক্ষেত্রে এই ফ্লুইড রেস্ট্রিকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাদের এই ফ্লুইড রেস্ট্রিকশনটা অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত এবং নির্ধারিত অ্যামাউন্টের বেশি তাদের কিন্তু ফ্লুইড বা ওয়াটার ইনটেক করা উচিত নয় প্রথমেই। দ্বিতীয়ত আসি, মেডিকেশন এখন অনেক ইমপ্রুভড, এখন আমাদের হাতে অনেক মেডিকেশন এসে গেছে। আগে মনে করা হতো হার্ট ফেলিওর অলমোস্ট একটা মৃত্যু পরোয়ানার সমান, হার্ট ফেলিওর হলেই সে পেশেন্ট বেশি দিন বাঁচে না। ইউজুয়ালি দেখা গেছিল যে আগেকার দিনে হার্ট ফেলিওরের সংখ্যা, হার্ট ফেলিওর নিয়ে যে সমস্ত রুগীরা আসছেন তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত রুগীদের থেকেও কম সময় বাঁচতেন, মানে হার্ট ফেলিওর এতটাই সিভিয়ার ডিজিজ ছিল। বাট উইথ টাইম আমাদের হাতে অনেক ভালো ভালো মেডিকেশন এসছে, যার ফলে কিন্তু তাদের লাইফ এক্সপেক্টেন্সি যেমন বেড়েছে, তাদের কোয়ালিটি অফ লাইফ তেমনিভাবে বেড়েছে। অন্যান্য কোমরবিডিটিগুলো সঙ্গে যদি হার্ট ফেলিয়ার থাকে, যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, তো সমস্ত কোমরবিডিটিকে যদি আমরা অ্যাট চেক রাখতে পারি, আমরা যদি সমস্ত ওষুধপত্র এবং লাইফস্টাইলকে ঠিকঠাক মডিফাই করতে পারি, হার্ট ফেলিয়ার রুগীগুলো কিন্তু অন্যান্য নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না এবং তাদের লাইফ এক্সপেক্টেন্সিও অনেক সময় নিয়ার নর্মাল হতে দেখা গেছে। একদম, মানে আমরা যদি এই সূত্রে একটা বিষয় আনি যে আমরা সাধারণত মনে করি যে এই যে ক্যান্সারের প্রসঙ্গটা উঠলো, একটা সময় এমন ছিল যখন আমরা বলতাম ক্যান্সার হ্যাজ নো আনসার, এবং এখন বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু সেই সংজ্ঞাটা অনেকটা পাল্টে গেছে এবং আমরা সেই কারণেই বলি যে আমরা ভীষণভাবে উন্নত হয়েছি বিভিন্ন দিক থেকে, বিশেষ করে এই মেডিকেল ফিল্ডের পার্সপেক্টিভ থেকে কিন্তু অনেক বেশি আমরা উন্নত হয়েছি এবং সেটা আমাদের ভীষণ গর্বের বিষয়। এবং এই যে রিসোর্সেসগুলো রয়েছে এগুলোকে আমরা ইউটিলাইজ করে সুস্থ থাকা এবং ভালো থাকতে তখনই পারবো যখন আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা করব। বিশেষ করে এখন প্রত্যেকটা রোগ বোধহয়, যেহেতু প্রত্যেকটা রোগের সঙ্গে একটার পর একটা রোগ ভীষণভাবে সম্পর্কিত এবং জড়িয়ে রয়েছে, প্রত্যেকের সঙ্গে বোধহয় কোথাও না কোথাও গিয়ে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রেস ইটসেলফকে আমরা এখন রোগ বলছি। স্ট্রেস শব্দটার সঙ্গে এখন রোগ শব্দটা ভীষণ ব্যবহার, ডায়াবেটিসের সঙ্গে ওবেসিটি বলে একটি টার্ম আসছে, যেটাকে মিলিয়ে ডায়াবেসিটি বলা হয়। তো ওবেসিটিও কিন্তু এখন রোগের মধ্যে পড়ে, যেগুলো আগে আমরা হয়তো রোগ বলে কনসিডার করতাম না, বাট ওবেসিটি কিন্তু বিভিন্ন রোগের জনক। এবং হার্ট ফেলিয়ার ক্ষেত্রে যেটা বলা উচিত আমার, যে যারা যত ওবেস তাদের হার্ট ফেলিয়ার হলে কিন্তু তাদের রিস্ক ফ্যাক্টর, তাদের কোয়ালিটি অফ লাইফ এবং লাইফ এক্সপেক্টেন্সি সবই কমতে পারবে। নর্মাল লোকেদের তুলনায় ওবেস লোকেদের ক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিয়ার, ডেথ এবং হসপিটালাইজেশন হওয়ার চান্স অনেক বেশি। একদম, মানে তাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য বেস্ট চয়েস আমরা বলতে পারি। এবং সেক্ষেত্রে কিন্তু আরো বেশি করে আমরা প্রত্যেকেই সতর্ক থাকতে পারি, আমরা অনেকেই সাবধান থাকতে পারি এবং সেই সাবধানতাটা সম্পূর্ণ আমাদের হাতে। এবং এখন প্রত্যেকটা রোগের সঙ্গে যে প্রসঙ্গটা বলছিলাম, যে এখন প্রত্যেকটা সমস্যা বোধহয় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমরা কোথাও একটা গিয়ে ট্রিটমেন্ট অপশন যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ চলে আসে, মানে খাওয়া দাওয়ার দিক থেকেও কিন্তু বিশেষজ্ঞরা বলেন বিশেষজ্ঞের পরামর্শ নিতে। এইভাবেই কিন্তু আমাদের স্পেশালাইজেশনটা কোথাও একটা গিয়ে চলে এসেছে বা হয়ে আসছে এবং সেই জন্য আমরা আরো বেশি করে বোধহয় সুস্থ থাকার যে চেষ্টা, সেই চেষ্টায় আমরা সফল হতে পারবো। এবার যে প্রসঙ্গে আসবো স্যার, কথা প্রসঙ্গে আপনি বললেন যে আমরা নর্মাল লাইফে ফিরতে পারি এবং বিশেষ করে যাদের হার্ট ফেলিয়ার হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে তারাও নর্মাল লাইফে ফিরতে পারেন। একটা ধারণা রয়েছে, একটু আগে বলছিলাম যে ধারণা অনেক মানুষের মনে জন্মায়। অনেকেই মনে করেন যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার বা হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পূর্ণ বন্ধ। কতটা সত্যি? না, এর পেছনে সেরকম কোনো যৌক্তিকতা নেই। বেসিক্যালি আমরা ডিস্ট্রেস এবং শ্বাসকষ্টের সমস্যাটাকে হার্ট ফেলিয়ার প্রথম দেখি এবং প্রধান ওই সমস্যাটাই পেশেন্ট ফিল করে। তো আমরা ডেফিনেটলি পেশেন্টকে রেস্ট নিতে বলি। ভারী কাজকর্ম করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকে, কিন্তু তার মানে এই নয় যে পেশেন্ট বেড বাউন্ড হয়ে যাবে। যদি একটা পেশেন্ট ওবেসিটি এবং হার্ট ফেলিয়ারের প্রবলেমে ভোগে, তো আমি যেহেতু বললাম তার ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট এবং ওবেসিটি কন্ট্রোলটা কি হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সে যদি বেড বাউন্ড হয়ে থাকে, তার কোনো অ্যাক্টিভিটি না হয়, তার ওবেসিটি আরও বাড়বে এবং হার্ট ফেলিয়ারের পরিমাণটাও তার ক্ষেত্রে অনেকাংশেই বেড়ে যাবে। সেক্ষেত্রে পরিমিত এক্সারসাইজ, অ্যাডিকুয়েট এক্সারসাইজ, যেটা করলে তার কষ্ট হবে না, সেই এক্সারসাইজটুকু তাকে করতে হবে। তাকে নর্মাল মানে ওয়াকিং, নর্মাল অ্যাক্টিভিটিস করতে হবে। কারণ অ্যাক্টিভিটিস যদি কেউ বন্ধ করে দেয় সব কমপ্লিটলি, তার মেন্টাল ওয়েলবিংও কিন্তু অ্যাফেক্টেড হয়। এবং এই ধরনের ক্রনিক ডিজিজে যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে তাদের অবসাদ গ্রাস করে, তারা অনেকাংশে অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং একবার যদি অবসাদ তাদের মনে বাসা বাঁধে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে রোগের তীব্রতাও বেড়ে যায়। হয়তো হার্ট ফেলিয়ার অত সিভিয়ার নয়, বাট তার ওই ইমোবিলিটি এবং তার সেডেন্টারি লাইফস্টাইলের জন্য সে নিজেকে আর অসুস্থ বোধ করে। ফলে এরকম ভাবার কোনো কারণ নেই যে হার্ট ফেলিয়ার ডায়াগনোস হওয়ার সঙ্গে সঙ্গেই পেশেন্টকে বেড বাউন্ড হয়ে যেতে হবে বা তার নড়াচড়া একদমই বন্ধ।
বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যেটুকু করলে তার পক্ষে সুবিধাজনক হয়, যেটুকু করা তার পক্ষে পারমিসেবল, সেইটুকু এক্সারসাইজ, সেইটুকু অ্যাক্টিভিটি তার কিন্তু করতেই হবে। একদম স্যার, জলের প্রসঙ্গ করে যেটা আমরা বললাম সেটা ক্ষেত্রে বোধহয় তার সায়েন্টিফিক রিজন কি এটা যে জল পাম্প করতে পারবে না হার্ট, সেই জন্য বেসিক্যালি এটাকে ভলিউম ওভারলোড বলে, ফ্লুইড ওভারলোড বলে। বডিতে যদি যত আমার বডিতে লিকুইড, সেটা কিন্তু আলটিমেটলি হার্টের থ্রু দিয়েই পাম্প আউট হয়। তো আমার বডিতে যদি ভলিউম বেড়ে যায়, আমার তো সেই চাপটা গিয়ে আলটিমেটলি হার্টের উপরই পড়বে, বিকজ হার্টকেই পুরোটা পাম্প করতে হয়। তো ফলে অধিক ক্ষেত্রে জল বেড়ে গেলে আমাদের বডিতে, তো হার্টের উপর চাপও জেনারেলি বাড়ে। এক্ষেত্রে জলের সঙ্গে সঙ্গে যে আরেকটা ব্যাপার আসে সেটা হচ্ছে নুন। তো নুন আমাদের বডিতে অসমোলারিটি বাড়ায়, এবং অসমোলারিটি বেড়ে গেলে রক্তের ঘনত্ব বৃদ্ধি পায়, এবং একইভাবে রক্তের ভলিউম বাড়ুক বা ঘনত্ব বাড়ুক, প্রেশারটা কিন্তু আলটিমেটলি হার্টের উপর গিয়ে পড়ে। ফলে ওয়াটার এবং সল্ট ইনটেকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো হার্ট ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে। একদম, সেই জন্যই কিন্তু কোথাও একটা গিয়ে পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এবং বিশেষ করে এই যে কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে এলো স্ট্রেস, লাইফস্টাইল এবং তার সঙ্গে মানসিক সুস্থতা বজায় রাখা, কারণ হু তো ইটসেলফ বলেছে যে সোশ্যাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, তিনটে বিষয়কে একসঙ্গে নিয়ে আমাদের সুস্থ থাকা। সেক্ষেত্রে যেমনটা আপনি বললেন যে কোয়ালিটি অফ লাইফ আমাদের ইম্প্যাক্টেড হয় যদি হার্ট ফেলিয়ার হয় বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, ইনফ্যাক্ট হার্ট অ্যাটাক ও ইটসেলফ, কারণ হার্ট অ্যাটাক থেকেই পরবর্তীতে হার্ট ফেলিয়ার হচ্ছে বা হতে পারে রাদার। সেক্ষেত্রে এই যে ধরুন এই স্ট্রেস বা মানসিক সুস্থ থাকা, এটাও কি একটা কারণ হতে পারে? ডেফিনেটলি স্ট্রেস তো ডিরেক্টলি প্রপোর্শনাল টু হাইপারটেনশন। যার যত বেশি স্ট্রেস, যার যত লেস স্লিপ, তার ক্ষেত্রে কিন্তু তাদের দেখা যায় যে তাদের পালস রেট হাই থাকে, তাদের হাইপার টেনশন থাকে, এবং হাইপার টেনশন কিন্তু অন্য একটা কারণ হার্ট ফেলিয়ারের। তো কোনো পেশেন্ট যদি হাইপার টেনশনে দীর্ঘদিন ভোগেন, তার ক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিয়ার হওয়ার চান্স ততোধিক বেড়ে যায়। ফলে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রিল্যাক্সেশন বা মেন্টাল রেস্ট বা স্লিপ, হোয়াট এভার ইট ইজ, সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ যদি না হয়, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেস্ট যদি না হয়, তার যদি অ্যাডিকুয়েট রিল্যাক্সেশন না হয়, সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিয়ারের চান্স এবং কোয়ালিটি অফ লাইফ দুটোই খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়। একদম। আরও একটা ভীষণ কমন প্রশ্ন, হঠাৎ করে আমার মনে হলো এই প্রশ্নটা অনেকের মনেই আসে, এবং বিশেষ করে বেশ কিছু অনুষ্ঠানে অনেকেই এই প্রশ্নটা করেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরে অনেকেই এই প্রশ্নটা করেছেন যে হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ার দুটোই কি আবার হতে পারে, মানে একবার হলে তারপর পরবর্তীতে আবার কি সেটা রিল্যাপস করতে পারে? বেসিক্যালি হার্ট ফেলিয়ার একবার হয়ে গেলে সেটা তো রিল্যাপস করা মানে হার্ট ফেলিয়ার তো চলছেই, ইটস আ প্রোগ্রেসিভ প্রসেস। হার্ট ফেলিয়ারের কোনো সেকেন্ড টাইম বা থার্ড টাইম হয় না। দেয়ার মে বি ওয়ার্সেনিং অফ দ্য হার্ট ফেলিয়ার। একটা পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে, বাট তার আবার সিমটম শুরু হলো, তখন সেটাকে আমরা ওয়ার্সেনিং বলি। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রিল্যাপস হতে পারে। হার্ট অ্যাটাক কিন্তু বেসিক্যালি করোনারি আর্টারি সেগমেন্ট অনুযায়ী হয়। কারো কোনো একটা করোনারি আর্টারিতে ব্লক থাকলে সেটা আবার রিপেয়ার করার পর ঠিক হয়ে যেতে পারে, বাট অন্য করোনারি আর্টারিগুলো, ইউজুয়ালি 3টে মেন করোনারি আর্টারি থাকে, ফলে একটাই হলে পরেরটাই যে হবে না এমন কোনো গ্যারেন্টি নেই। আমরা যদি প্রিকশন ঠিকঠাক নিই, আমরা যদি মেডিকেশন ঠিকঠাক খেয়ে চলি, আমাদের সেই চান্সগুলো কমে। বাট একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে আরেক যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। একদম, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারি, এবং বিশেষ করে আমরা যদি পরামর্শ নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার যে চেষ্টা, সেটাতে কিন্তু আমরা সফল হতে পারি। যে প্রসঙ্গটা বারংবার আসছে, খাওয়া দাওয়ার কি সেই অর্থে রেস্ট্রিকশন একজন হার্ট? খাওয়া দাওয়া বলতে তো যেটা আমি বললাম যে সল্ট ইনটেক, রেগুলার সল্ট ইনটেকটা কিন্তু কমাতে হবে, পরিমিত অ্যামাউন্টে সল্ট নিতে হবে, অত্যধিক সল্ট খাওয়া যাবে না। ফাস্ট ফুড বা অতিরিক্ত যেগুলো আমরা বলি হাই ডেন্সিটি কোলেস্ট্রল যে সমস্ত খাবারে থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারে থাকে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়। এবং জলের মাত্রাটা যেটা আমি আগে বললাম সেটা কিন্তু কন্ট্রোল করা দরকার। এছাড়া অন্যান্য কোমরবিডিটি দেখা যায় যে অধিকাংশ হার্ট ফেলিয়ার পেশেন্টের ডায়াবেটিস রয়েছে, কিডনি ডিজিজ রয়েছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত রোগের ক্ষেত্রে যে সমস্ত প্রিকশন খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিতে হয়, এখানেও সেগুলো নিতে হবে। একদম। এবং খাওয়া দাওয়ার প্রসঙ্গ বললেই কেন জানি না মনে হয় আপনাদেরকে বারংবার মনে করিয়ে দিই, বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই নিজের ডায়েটটা কিন্তু প্ল্যান করবেন, বিশেষ করে কারণ এখন তো জানি না কেন একটা ট্রেন্ড চলে এসেছে ক্র্যাশ ডায়েট, ইন্টারমিডিয়েট ফাস্টিং এবং বিভিন্ন, এবং যে কারণে এই কথাগুলো বলছি, ওবেসিটির কথাটা ভীষণভাবে প্রাসঙ্গিক। এখন ওবেসিটির সঙ্গে রোগের সম্পর্ক এলেও আমরা কেন জানি না হয়তো ওই সৌন্দর্যের পার্সপেক্টিভ থেকে বেরোতে পারি না, যে ডায়েট মানে আমরা মনে করি রোগা বা মোটা হতে হবে, এবং তার সঙ্গে যে আমাদের সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বা বিষয়টা যে লিঙ্কড, সেটা আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু গুরুত্ব দিতে হবে আমাদের, তাহলেই হয়তো আমরা ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। বিশেষ করে আমাদের যে কোনো রোগের ক্ষেত্রে যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, আমরা বোধহয় ভীষণ ক্যাজুয়ালি এটা বলে ফেলি এখন বর্তমান সময়ে যে যাদের ক্ষেত্রে
আমাদের ফ্যামিলি যেরকম ভাবে আমরা প্রপার্টি ইনহেরিট করি, আমরা বোধহয় প্রত্যেকটা রোগও এখন বর্তমান সময় দাঁড়িয়ে ইনহেরিট করছি, এবং তার সঙ্গে বিভিন্ন ফ্যাক্টরস কাজ করছে, এবং সেই ফ্যাক্টরস গুলো কন্ট্রোলেবল ফ্যাক্টরস, যতটা সম্ভব কন্ট্রোলেবল ততটা কন্ট্রোল করবো, আর যেগুলো কন্ট্রোলেবল নয় সেগুলোকে ম্যানেজ করতে হবে, এবং সেই জন্যই বিশেষজ্ঞরা রয়েছেন আপনাদেরকে পরামর্শ দেবেন বলে। স্যার, আমরা প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, যদি আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য টেক হোম কোনো নোট আপনি দেন। টেক হোম মেসেজ বলতে আমি ওটাই বলতে চাই, যখনই কোনো একটা সিমটম অ্যারাইজ করছে সেটাকে নিজেরা ওভার দ্য কাউন্টার মেডিসিন নিয়ে প্রতিহত করার চেষ্টা না করাই ভালো। অবশ্যই বিশেষজ্ঞের কাছে যাবে, এবং হার্ট ফেলিয়ার কিন্তু একটা প্রোগ্রেসিভ ফেটাল ডিজিজ, সেটা নিয়ে কোনো রকম গড়িমসি বা অবহেলা করা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এবং যারা বর্তমানে হার্ট ফেলিয়ার রুগীরা আছেন তাদেরকে একটা অভয় দিতে চাই যে আমাদের হাতে বর্তমানে কিন্তু এখন অনেক আধুনিক মেডিসিন চলে এসছে, যার সাহায্যে যেগুলো নিলে আপনার দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারবেন আর 5টা নর্মাল মানুষের মতোই। একদম, সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে শুধুমাত্র অনুষ্ঠান দেখলাম চলে গেলাম, টিভি অফ করে দিলাম বা মোবাইল ফোনটা সাইডে রেখে দিলাম, তা একেবারেই নয়। অবশ্যই সুস্থ থাকার জন্য আমাদের নিজেদেরকে কিছু স্টেপস নিতে হবে, নিজেদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, তবে গিয়ে আমরা ভালো থাকার এই যে আমাদের প্রচেষ্টা, এই যে আমাদের চেষ্টা, আমাদের যে চিন্তা ভাবনা, এগুলো সব আমরা এগিয়ে নিয়ে চলতে পারবো। যে ডেফিনেশনটা আমি একটু আগে বললাম, এখন বোধহয় কোথাও একটা গিয়ে আমরা সোশ্যাল, মেন্টাল, ফিজিক্যাল এবং ফিনান্সিয়ালি সবকিছু মিলিয়ে আমরা বলছি ওয়েল বিং, তার নামে বোধহয় ভালো থাকা এবং সুস্থ থাকা। এই প্রয়াসে আমরা সবাই কোথাও একটা গিয়ে এস্টাবলিশ নিজেদেরকে করতে পারবো, এবং স্ট্রেস, লাইফস্টাইল, এই সবকিছু মিলিয়েই তো নানান ধরনের রোগ এবং সমস্যা। সেক্ষেত্রে এই সমস্যার হাত থেকে সমাধান পেতে গেলে মানসিক সুস্থ থাকাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে বিশেষ করে, এবং সেই জন্যই পরামর্শ নেওয়ার একটা অন্যতম জায়গা রয়েছে, একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্যার, বিশেষ করে আরেকটা শেষ বিষয় দিয়ে শেষ করবো সব থেকে গুরুত্বপূর্ণভাবে, যে যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, এবং অবশেষে নিজের মতো করে ডায়েটটাকে একেবারেই সাজাবো না, ব্যালেন্সড ডায়েট, এবং বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যে সোডিয়াম ইনটেকের কথা স্যার বললেন, একেবারে নিজেদের মতো করে বন্ধ করে দেবেন না, এটাও অনেকের ধারণা থাকে যে সোডিয়াম কমে গেলে হাইপোন্যাট্রিমিয়ার মতো মারাত্মক রোগ হতে পারে, যেটা কিন্তু আবার অনেকাংশে বেশি ক্ষতিকারক। একদম, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, তাহলে ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, নমস্কার।